What's up guys, it's your friend Arijit. Welcome to the channel. I hope that you all are absolutely fine. বন্ধু, আজ আমাদের চ্যানেলের 100তম ভিডিও। আর এই 100তম ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো ভারতবর্ষের একটা ফরাসি কলোনি, আর সেই কলোনির ব্যাপারে নানা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। দুপুরবেলা তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন ভ্লগ, একটা নতুন গল্প তোমাদের শোনাবার জন্য। আর ওয়েদার কন্ডিশনটাও কিন্তু আজকে বেশ ভালো। এরম ওয়েদার থাকলে আজকের ভিডিওটা কিন্তু একবারে জমে যাবে। তো বন্ধু, আজকে আমি আর বিপাশা আবার বেরিয়ে পড়েছি আজকে আমাদের শহর চন্দননগরটা তোমাদের পুরো ঘুরে দেখানোর জন্য। তো যতক্ষণে আমরা প্রথম গন্তব্যস্থলে পৌঁছাই, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তোমরা এই চন্দননগরে পৌঁছাবে কী করে। বন্ধু চলো খুব তাড়াতাড়ি তোমাদের বলে দিই তোমরা কিভাবে চন্দননগর পৌঁছাবে। ধরো তোমরা নিজস্ব যানবাহনে আসতে চাও, তাহলে আমি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেইখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারো। আর যদি তোমরা ভাবছো ট্রেনে করে আসবে, তাহলে তোমাদের বলি হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল বা বর্ধমান যাওয়ার মেন লাইনের ট্রেন ধরলেই খুব কম সময়ের মধ্যে আর খুব কম খরচে তোমরা কিন্তু অনায়াসেই চন্দননগর চলে আসতে পারো। চন্দননগর স্টেশনে নেবে স্টেশনের বাইরে গেলেই তোমরা কিন্তু টোটো অটোর অজস্র লাইন দেখতে পাবে, আর সেইখান থেকে খুব কম খরচে তোমরা কিন্তু একদম চন্দননগর স্ট্যান্ড মানে চন্দননগরের একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছে যেতে পারো। আর তোমরা যদি শিয়ালদার দিক থেকে চন্দননগরে আসতে চাও, তাহলে যে কোনো ট্রেন ধরে শ্যামনগর কিংবা জগদ্দল চলে আসো, তারপর জগদ্দল ঘাট থেকে লঞ্চ বেরোলেই তোমরা পৌঁছে যাবে চন্দননগর স্ট্যান্ড। চন্দননগর স্ট্যান্ডে চলে এসেছি, আর তোমরাও চন্দননগর স্ট্যান্ডে এসে প্রথম যেই জায়গাটা ভিজিট করতে পারো সেটা হচ্ছে চন্দননগর মিউজিয়াম। কারণ চন্দননগর মিউজিয়ামের একটা টাইমিং থাকে, যেমন প্রত্যেকটা মিউজিয়ামই থেকে থাকে। তো সেই টাইমটা শেষ হয়ে যাওয়ার আগে মিউজিয়ামটা কিন্তু অবশ্যই ভিজিট করে নেওয়ার চেষ্টা করো। বৃহস্পতিবার, শনিবার আর যে কোনো গভর্নমেন্ট হলিডে ছাড়া প্রত্যেক দিন ঠিক সকাল 11টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে এই চন্দননগর মিউজিয়াম। চন্দননগর মিউজিয়াম কিংবা ইনস্টিটিউট দি চন্দননগরকে ডুপ্লে প্যালেসের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়। এই ডুপ্লে প্যালেস ছিল সেই আমলে ফ্রেঞ্চ গভর্নরদের চন্দননগরে থাকার জায়গা, কিন্তু 1952 সালে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তত্ত্বাবধানে এই ডুপ্লে প্যালেসকে একটি মিউজিয়াম ও একটি আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয়। মিউজিয়ামে প্রবেশ করেই দেখা মেলবে এই টিকিট কাউন্টারের, আর এখান থেকেই তোমাদের প্রবেশের টিকিটটা সংগ্রহ করে নিতে হবে। এরম 5 টাকা করে টিকিট তোমাদের কাটতে হবে। এমনি বাইরের দিকটা তোমরা ভিডিও করতেই পারো, বাট মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনোভাবেই ভিডিও তোমরা করতে পারবে না। আর এরম চাবি দেবে তোমাদের, যেই লকারে তোমরা তোমার ব্যাগ, মোবাইল সব কিছু জমা রেখে যেতে হবে। বাট বাইরের দিকটা তোমরা ইজিলি ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এরম লকার তোমরা পেয়ে যাবে, তো সেইখানে কিন্তু তোমাদের ব্যাগ, মোবাইল সব ঢুকিয়ে রাখতে হবে। তো চলো মিউজিয়ামের ভেতরটা ঘুরে নিই, আর মিউজিয়ামের ভেতরে কী কী আছে সেগুলো জানতে হলে কিন্তু তোমাদেরও চন্দননগর আসতে হবে। A few moments later. কিরে, কেমন লাগছে চন্দননগর মিউজিয়াম? খুবই ভালো। বাইরে থেকে ভেবেছিলাম যে কিছু অতটাও থাকবে না, কিন্তু ভিতরটা এত সুন্দর, মানে জিনিসগুলো দেখলাম ভীষণ ভালো। তোমরা অবশ্যই এখানে এসো। এখানে ফোনটা ভিতরে অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ভিতরটা ভীষণ ভালো, আর আমার তো খুব ভালো লেগেছে। আর মিউজিয়ামের পেছন দিকটা এরম সুন্দর সাজানো বাগান, যেখানে কিন্তু বসে ইজিলি সময় কাটানো যাবে। বল, একদমই তাই, খুব সুন্দর পরিবেশ। আর তার সঙ্গে সঙ্গে আজকে ওয়েদারটাও খুব ভালো, বেশি গরম নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার জন্য জায়গাটা আরও সুন্দর, আরও শান্তিময় একটা পরিবেশ বিরাজমান বলা যেতে পারে। আমরা যেখানে যাই সেখানে শান্তি। চন্দননগর মিউজিয়ামের মধ্যে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে এখানকার 250 বছরের ফরাসি ইতিহাসকে, এবং ফরাসি আমলের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র দেখা মেলবে এই চন্দননগর মিউজিয়ামে। মিউজিয়ামের ঠিক পেছনে রয়েছে একটা সুন্দর সাজানো বাগান, যার শান্তিপূর্ণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মনকে মুগ্ধ করবেই। ঠিক যেমনটা মুগ্ধ করবে মিউজিয়ামের ভেতরে সেই সমস্ত গল্পগুলো, যার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে কিভাবে এখানে ফরাসি সংস্কৃতির সঙ্গে চন্দননগরের সংস্কৃতি একবারে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। এই যে জোড়াঘাট,
আর জোড়াঘাটের সামনেই একদম এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আমরা কিন্তু চলে যাব আমাদের চন্দননগরের দ্য সেক্রেড হার্ট চার্চে। তো চলো এবার তোমাদের ঘুরে দেখাই চন্দননগরের সেক্রেড হার্ট চার্চ। দ্য স্যাক্রেড হার্ট চার্চ বা চন্দননগর চার্চ বৃহস্পতিবার দিন সকালবেলা ছাড়া সপ্তাহের প্রত্যেক দিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে, কিন্তু চার্চের ভেতরে যদি কখনো প্রেয়ার হয় তখন কিন্তু দর্শনার্থীরা চার্চের ভেতরে প্রবেশ করার অনুমতি পাবে না। দ্য স্যাক্রেড হার্ট চার্চ হলো একটি রোমান ক্যাথলিক হেরিটেজ চার্চ যেটি অবস্থান করছে হুগলি জেলার চন্দননগরে। এই চার্চটি কলকাতার বিশপের আওতায় পড়ে এবং এই চার্চটিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেরিটেজ কমিশন একটি হেরিটেজ প্রপার্টি হিসেবেও ডিক্লেয়ার করেছে। চার্চের ভেতরটা ঘুরে দেখতে দেখতে চলো তোমাদের এই চার্চের ব্যাপারে কিছু তথ্য জানিয়ে দেওয়া যাক। চন্দননগরে দ্য স্যাক্রেড হার্ট চার্চের নির্মাণ কাজ শুরু হয় 1875 সালে, যখন চন্দননগরকে রাজ করছে দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই চার্চটির নির্মাণ কাজ শেষ হয় ঠিক 9 বছর পর 1884 সালে। যিনি এই চার্চের আর্কিটেকচারটাকে ডিজাইন করেছিলেন তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ আর্কিটেক্ট জ্যাক্স ডুচ্যাটস। 27 জানুয়ারি 1884 সালে চন্দননগরে দ্য স্যাক্রেড হার্ট চার্চ ইনগ্রেট হয়েছিল। এই চার্চটির মধ্যে যেমন একটি শান্তিপূর্ণ আবহাওয়া বিরাজমান, তেমনি চার্চের প্রত্যেকটি গঠনের মধ্যে দেখা মিলবে একদম অথেন্টিক ফ্রেঞ্চ আর্কিটেকচারাল স্টাইলের। চন্দননগর মিউজিয়াম দেখার পর আর চন্দননগরে দ্য সেক্রেড হার্ট চার্চের দর্শন তোমাদের করাবার পর এবার আমরা যাচ্ছি চন্দননগর কলেজের ভেতরে একটা নতুন মিউজিয়াম খুলেছে, সেই মিউজিয়ামের দিকে। আর চলো সেখানে গিয়ে পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। চন্দননগর স্ট্র্যান্ডের একদম ওপরেই রয়েছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ, আর এই কলেজের কমপ্লেক্সের ভেতরেই রয়েছে চন্দননগর কলেজ মিউজিয়াম, যেটা প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। কলেজ কমপ্লেক্সে প্রবেশ করে ঠিক বাঁ দিকে তোমরা টিকিট কাউন্টার দেখতে পারবে, আর এই টিকিট কাউন্টার থেকেই চন্দননগর কলেজ মিউজিয়াম দেখবার জন্য টিকিটটা তোমাদের সংগ্রহ করে নিতে হবে। ঠিক এরম 5 টাকা করে পার হেড টিকিট তোমাদের কেটে নিতে হবে। আর এই যে সামনের হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের ভেতরেই কিন্তু চন্দননগর কলেজ মিউজিয়ামটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। 1862 সালে ফ্রেঞ্চ ক্যাথলিক মিশনারি দ্বারা এই বিল্ডিংটি প্রতিষ্ঠিত করা হয়। তখন এই বিল্ডিংটির নাম ছিল সেন্ট ম্যারিজ ইনস্টিটিউশন, কিন্তু 1901 সালে এই বিল্ডিংটির নাম পরিবর্তন করে ডুপ্লেক্স কলেজ রাখা হয় গভর্নর জেনারেল জোসেফ ফ্র্যাঙ্কুইস ডুপ্লেক্সের নাম অনুসারে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় এই চন্দননগর কলেজ কিন্তু ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, আর তাই জন্যেই 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করার পর এই কলেজের নাম পরিবর্তন করে চন্দননগর গভর্নমেন্ট কলেজ রাখা হয়। চন্দননগর মিউজিয়ামের ভেতরে তোমরা গেলেই দেখতে পারবে চন্দননগর কেন্দ্রিক বেশ কিছু সুন্দর সুন্দর চিত্র, যার মধ্যে দিয়ে চন্দননগরের ইতিহাস খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর যার মধ্যে দিয়ে আমরা কিন্তু চন্দননগরের বেশ কিছু অজানা তথ্য জানতে পারি। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে চন্দননগরের ভূমিকা অনস্বীকার্য। চন্দননগর কলেজ মিউজিয়ামের এই ঘরটির মধ্যে চন্দননগর থেকে আগত সেই সকল স্বাধীনতা সংগ্রামীর গল্প এবং তাদের আন্দোলনের বিভিন্ন অজানা কথাকে খুব সুন্দরভাবে আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। চন্দননগর শহরের একদম কেন্দ্রবিন্দু হলো এই চন্দননগর স্ট্র্যান্ড, আর এই স্ট্র্যান্ডের সৌন্দর্য বৃদ্ধি করে এখানকার স্থাপত্য, যার মধ্যে লুকিয়ে আছে ফরাসি ছোঁয়া। সামনে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, আর পাশে সুন্দর সুন্দর ঘাটে বসে নিজের প্রিয়জনদের সঙ্গে একটা কাপ চা নিয়ে মাঝির আনাগোনা দেখতে দেখতে গল্প করতে করতে কখন যে তোমাদের সময় কেটে যাবে তা তোমরা বুঝতেই পারবে না। চন্দননগর স্ট্র্যান্ডের একদম শেষ প্রান্তে রয়েছে চন্দননগরের আর একটা ঐতিহাসিক স্থাপত্য, পাতাল বাড়ি। এই বাড়ির গঠনের মধ্যেও কিন্তু আমরা ফ্রেঞ্চ আর্কিটেকচারের একটা ছোঁয়া দেখতে পাই। এই বাড়ির একদম নিচের তলার কামরা কিন্তু বিরাজমান গঙ্গার জলের তলায়, সেইখান থেকেই এই বাড়ির নাম পাতাল বাড়ি। শোনা যায় এই বাড়িতে আগে নাকি হামেশাই আসতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতন নামি গুণী ব্যক্তি।
পাতালবাড়ির একদম পাশেই কিন্তু রয়েছে এখানে ভাষা শহীদ মিনার। তো চলো এবার স্ট্যান্ডের উপর থেকে একটু তলায় নামা যাক আর ভাষা শহীদ মিনারের দর্শন নেওয়া যাক। আর তোমাদেরও জায়গাটা দর্শন তো দেবই, তার সঙ্গে কিছু ইতিহাসের কথাও নিশ্চয়ই শেয়ার করবো। এই গেটটাকে অতিক্রম করে পাতালবাড়ির উপরতলা স্ট্যান্ড থেকে এখন আমরা নেমে যাচ্ছি স্ট্যান্ডের নিচের তলায়। আর তারপরে কয়েক পা হাঁটলেই আমরা দেখতে পারবো ভাষা শহীদ মিনার। বাংলা ভাষার ইতিহাস তো আমরা সবাই জানি, যেই ভাষাকে সংরক্ষণ করার জন্য, নিজের মাতৃভাষা বাংলা ভাষাকে যখন বাঁচিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন। আর এই ভাষা শহীদ মিনার সেই সব লক্ষ লক্ষ মানুষের প্রাণের প্রতীক হয়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এই চন্দননগরের ভাষা শহীদ মিনার উদ্বোধন হয়েছিল 2005 সালে 21শে ফেব্রুয়ারি। তুই এতদিন তো স্ট্যান্ডে এসছিস, চন্দননগরে এসছিস, তো চন্দননগরের কোন জিনিসটা তোকে সবার থেকে বেশি অ্যাট্রাক্ট করে? সব কিছুই ঘুরে দেখলাম আজকে, তার মধ্যে থেকে আমার স্ট্যান্ডটাই সব থেকে বেশি ভালো লেগেছে। একটা সবুজে ঘেরা পরিবেশ, তোমরা মানে যে কেউ ফ্যামিলি নিয়ে বলো, বন্ধুদের সাথে বলো, সেখানে মানে সময় কাটাতে পারবে। তার সাথে গঙ্গার এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে কখন যে সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। স্ট্যান্ড থেকে এখন আমরা রওনা দিয়েছি চাউলপট্টি মায়ের মন্দির দর্শন করতে। এইখান থেকে মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে 5 থেকে 10 মিনিটের পথ, আর সেটার জন্য তোমরা টোটোর সাহায্য নিতেই পারো। আর তোমরা যারা নিজস্ব যানবাহনে আসবে তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে। এখন আমরা যেই জায়গায় এসেছি সেই জায়গার ইতিহাসের সঙ্গে চন্দননগর ইতিহাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো। আর আমরা এখন যেই মন্দিরে এসেছি সেখান থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত। তো চলো মন্দির দেখাবো আর মায়ের দর্শনও করাবো, আর অনেক গল্পও তোমাদের শোনাবো এই মন্দির আর এই প্রতিমা ঘিরে। চন্দননগরের চাউলপট্টির মাতৃপ্রতিমাকে আদিমা বলা হয়। আর এই নাম থেকে আমরা বুঝতে পারি এটাই হলো চন্দননগরের সবার থেকে প্রাচীনতম জগদ্ধাত্রী পুজো। আনুমানিক প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এখানে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। বলা হয় রাজা কৃষ্ণচন্দ্র যখন চন্দননগর এসেছিলেন ঠিক এই জায়গায় জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা প্রতিষ্ঠিত করে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। তারপর থেকেই চন্দননগরে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। বুঝতেই পারছো আস্তে আস্তে কিন্তু সন্ধে নামছে, আর দেখো স্ট্যান্ডে কিন্তু আলো জ্বলা শুরু হয়ে গেছে। তো এবার দেখা যাক যে স্ট্যান্ডটা রাত্রিবেলা কেমন লাগে। আলোর শহর চন্দননগর, তাই সন্ধে নামার সাথে সাথেই চন্দননগর স্ট্যান্ডে নেমে আসে একটি মায়াবী পরিবেশ। প্রত্যেক উইকেন্ডে চন্দননগর স্ট্যান্ড চত্বর জুড়ে বসে নানান মেলা, আর এত মানুষের জনরস দেখে তোমরা এই চত্বরের জনপ্রিয়তার ব্যাপারে একটা আন্দাজ তোমাদের হয়েই গেছে। চন্দননগর স্ট্যান্ডের সুন্দর রাস্তার উপরে হাঁটতে হাঁটতে হয়তো আমাদের মতন তোমাদেরও দেখা হয়ে যেতে পারে এই ভাইরাল ডিস্কো ড্যান্সার ঘটি গরম কাকার সাথে। ঘটি গরমের মূল্য মাত্র 20 টাকা হলেও যেই পদ্ধতিতে এই কাকা এই ঘটি গরম তৈরি করে তা কিন্তু ভারী আলাদা। চলো তাহলে এই ঘটি গরম খেতে খেতে তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই চন্দননগর স্ট্যান্ডে এলে তোমরা আর কি কি খাবার আইটেম ট্রাই করে দেখতে পারো। সন্ধে নামার সাথে সাথেই চন্দননগরের ফুটপাত জুড়ে তোমরা দেখতে পারবে এরম সুন্দর সুন্দর চাটের কাউন্টার, যার মধ্যে ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, পাপড়ি চাট সমস্ত ধরনের চাটের আইটেমই কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে চন্দননগরের বড় বাজার, আর এই জায়গাটা হচ্ছে চন্দননগর কলেজের একদম পেছনের দিকে। এই জায়গাটাকে চন্দননগরের ফুড স্ট্রিটও বলা যায়, কারণ এই জায়গার মধ্যে আছে সুন্দর সুন্দর কিছু ফুডের আউটলেট। চলো সেই দোকানগুলো তো দেখাবোই, তার সঙ্গে তাদের রেকমেন্ডেড আইটেমসও তোমাদের বলে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রথমেই চলে আসি কাবাব হান্টার্সে। এই দোকানের যে কোনো কাবাবের আইটেমস আর টাংড়ি ও ব্রেড বলে যে ফুড আইটেমটা আছে সেটা কিন্তু মোস্টলি রেকমেন্ডেড। কাবাব হান্টার্সের পাশে রয়েছে সাউথ ইন্ডিয়ান ফুড আউটলেট, যেখানে কিন্তু নানা ধরনের সাউথ ইন্ডিয়ান ফুড তোমরা ট্রাই করতে পারো। আর এছাড়াও এখানে পাওভাজিও পাওয়া যায়। কাবাবিয়ানায় এলে তোমরা কিন্তু এখানকার চিকেন রোল, এগ রোল কিংবা যে কোনো ধরনের কাবাব আইটেমস ট্রাই করে দেখতে পারো। কাবাবিয়ানার একদম উল্টো দিকে রয়েছে রবি ফাস্টফুড সেন্টার, আর এই দোকানের ফিশ ফ্রাই কিন্তু এদের খুব পপুলার একটা আইটেম। রবি ফাস্টফুড সেন্টারের একদম পাশেই রয়েছে এভারেস্ট মোমো, আর এদের চিকেন স্টিম মোমোটা কিন্তু হাইলি রেকমেন্ডেড।
তো আমরা তো তোমাদের দেখালাম যে চন্দননগরে কী কী সুন্দর খাওয়ার জায়গা আছে, যেমন ফুচকা, চটপটা আইটেমস কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স, সেগুলো তোমাদের দেখালাম। তো এবার চলো তোমাদের দেখাই যে চন্দননগরে যদি তোমরা একটু হেভি ডিনার করতে চাও বা হেভি ফুড মিল কিছু নিতে চাও তাহলে কোথায় যাবে। তোমরাও যদি একটু হেভি মিল করতে চাও তাহলে চন্দননগর স্ট্যান্ডের উপর অবস্থিত দ্য রিভার হ্যাবিটেট বা জলশ্রীতে চলে আসতে পারো। এই জায়গাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিবেশ, আর বাইরে যেমন সুন্দর বসার ব্যবস্থা করা আছে, তেমনি লঞ্চের ওপর যেখানে একটা কিন্তু সুন্দর খাবার ফাইন ডাইনিংয়ের ব্যবস্থাও রয়েছে। তোমরা নিজেদের ইচ্ছা মতন জায়গা চুজ করে এখানকার সুস্বাদু খাবার এনজয় করতে পারো। স্টার্টার আইটেম হিসেবে আমরা অর্ডার করেছি চিকেন তন্দুরি। এর মধ্যে 2 পিস চিকেন রয়েছে আর পার প্লেটের দাম 340 টাকা। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন গ্রিল স্যালাড, আর এই চিকেন স্যালাডের প্রাইস হচ্ছে পার প্লেট 250 টাকা। বিপাশা, ফার্স্ট টাইম তুই চিকেন স্যালাড ট্রাই করছিস, কেমন লাগছে? খুব ভালো, মানে যেরকম ভেবেছিলাম তার থেকে ভালো। দেখতেই পেলে আমরা জলশ্রীতে গিয়ে কি সুন্দর খাবার খেলাম, আমার খুব টেস্টিও ছিল খাবারগুলো, টেস্টি ছিল আর খুব রিজনেবল প্রাইসে। তো তোমরা যদি চাও তো অবভিয়াসলি জলশ্রীতে যেতে পারো। তো আমাদের চ্যানেলের 100তম ভিডিও এই স্ট্যান্ডার্ড বুকেই আমরা আজকে শেষ করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওর মধ্যে আমি আমাদের নিজের শহরটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, অ্যান্ড অবভিয়াসলি এখানে এসো, আশা করছি তোমাদেরও এই জায়গাটা বেশ ভালো লাগবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ ইউর গড। Adios amigos.